5% যে আদানি আম্বানি শিল্পপতি তাদের হবে, ওখানকার মানুষের শ্রমিকের উন্নয়ন হবে না, আমাদের উন্নয়ন হবে। কেউ কিছু বলার আগেই স্বাভাবিক মানুষের মাথায় যে প্রশ্ন আসবে, আমার উন্নয়ন হবে আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে। এইটা তো খুব স্বাভাবিক প্রশ্ন, এটা ওনাদের মধ্যেও একই প্রশ্ন, একই জায়গায় যে মানে আমাদেরকে উচ্ছেদ করে দিয়ে আমাদের উন্নয়ন এটা কি করে হতে পারে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সান্ধ্য অভিবাদন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনা দেউচা-পাচামিতে খোলামুখ কয়লা খনি নিয়ে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে এশিয়ার বৃহত্তম কয়লা খনি হচ্ছে দেউচা-পাচামিতে। সেখানে দেউচা-পাচামি, হরিণশিঙা, দেওয়ানগঞ্জ এই এলাকাতে, বিশেষ করে এটি বীরভূম জেলার মোহাম্মদ বাজার ব্লকের একটি বিশেষ অঞ্চল। সেই বিশেষ অঞ্চলে রয়েছে এই গ্রামগুলো। সেই গ্রামগুলোতে কয়লার সন্ধান পাওয়া গেছে। সরকার বলছেন যে আদিবাসীদের জমি দেওয়া নিয়ে কিছু সমস্যা ছিল, সেগুলো মিটে গেছে, তারা জমি দিতে রাজি হয়েছেন, ভূমি পূজাও হয়ে গেছে। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম যে ভূমি পূজার দিনে আদিবাসী মহিলারা এসে তারা বাধা দিয়েছে ভূমি পূজাতে, পুলিশকে বাধা দিয়েছে, ভূমি পূজা অনুষ্ঠানে বাধা দিয়েছে। এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে আদিবাসীদের বিভিন্ন সংগঠন কলকাতা প্রেস ক্লাবে এসে পরিষ্কার করে বলছেন তারা যে এই কয়লা খনি হতে দেব না, এই কয়লা খনি করা যাবে না। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই অঞ্চলে বিশেষভাবে কাজ করেছেন দুজন, স্টাডি করেছেন। আমার সঙ্গে রয়েছে জুই এবং উদ্ভাস। এরা এই অঞ্চলের প্রত্যেকটা গ্রামে দারুণভাবে স্টাডি করেছেন। প্রত্যেকটা মানুষ তাদের আবেগের কথা, তাদের মনের কথা এদের কাছে খুলে বলেছেন এবং এখানকার যে প্রাকৃতিক এবং ডেমোগ্রাফিক যে চেহারাটা এরা একেবারে পরিষ্কার করে সেগুলো জেনেছেন। এশিয়ার বৃহত্তম কয়লা খনি হচ্ছে ওখানে। প্রচুর অর্থনৈতিক লেনদেন হবে, অর্থ আসবে, উপার্জন হবে। ঝিমিয়ে পড়া যে শিল্প, সেই শিল্প হঠাৎ চাঙ্গা দিয়ে উঠবে এবং পশ্চিমবঙ্গের যে বদনাম আছে যে এখানে শিল্প করা যায় না, সেই বদনাম ঘুষবে। এবং সেটা আমরা দেখতে পেলাম, আমাদের মুখ্যমন্ত্রী সেটা একটা এই বিজনেস সামিটে তিনি পরিষ্কার করে বলে দিলেন। তো এটা তো ভালো যে একটা এলাকায় কয়লা খনি হবে এবং তার সঙ্গে সঙ্গে শিল্পের বিকাশ হবে, অর্থনৈতিক বিকাশ হবে। তো আদিবাসীরা বাধা দিচ্ছে কেন? যেখানে কোনো শিল্প হবে বা যেই এলাকায় উন্নয়ন হবে সরকার থেকে বলা হচ্ছে, সেখানের উন্নয়ন বাইরে থেকে আমিও বুঝতে পারবো না, আপনিও বুঝতে পারবেন না। সব থেকে ভালো বুঝবে ওখানে যারা থাকে, তাদের কিসে উন্নয়ন হবে সেটা ওখানকার মানুষরাই ভালো বলতে পারবে। তো কোনো লোকসভায় বা বিধানসভায় বসে থাকা কোনো নেতা মন্ত্রী বলে দেবে না যে ওখানের উন্নয়ন কিসে হবে। তো ওখানের মানুষ যদি চায় যে ওখানে কয়লা খনি হবে তাহলে হবে, যদি না চায় যে হবে না, ওখানে স্কুল হবে, হাসপাতাল হবে, তাহলে সেগুলোই হবে। তো মানুষ এখন ওখানে কয়লা খনি চান না, সেটা আপনাদের প্রেস কনফারেন্সে এসেও বলেছে। এবারে বিশেষ কিছু মিডিয়া বা সরকারের দালাল তো রয়েছেই, যারা বিভিন্নভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে যে কয়লা খনি ওখানকার মানুষরাই চাইছে, কিন্তু আদতে কিন্তু সেটা নয়। আসল চিত্র দেখলে কিন্তু ওখানকার মানুষ কিন্তু কয়লা খনি কি চাইছে না। উন্নয়ন হবে, অর্থনৈতিকভাবে বিকশিত হবে, বাধা কেন? কিসের জন্য বাধা দিচ্ছে? মানে এইখানে উন্নয়ন বলতে গেলে মানে প্রথমেই যেটা চলে আসে সেটা হচ্ছে যে যখনই কয়লা খনি বিরোধী আন্দোলন বা যে কোনো সরকারি যখন জমি দখল করার বা জমি নেওয়ার কোনো বিরুদ্ধে আন্দোলন চলে, তখন বলা হয় যে একটা ট্যাগ দিয়ে দেওয়ার এখন একটা প্রবণতা এসছে, এরা উন্নয়ন বিরোধী। এই উন্নয়ন বিরোধী এই কথাটার প্রতি মানে আমাদের সবারই আপত্তি আছে। এই উন্নয়নটার ডেফিনেশনটাই আসলে সরকার যেটা এবং মিডিয়ার মাধ্যমে বোঝাতে চাইছে সেটাই হচ্ছে ভুল। তো উন্নয়ন বলতে বোঝাচ্ছে আসলে যে শিল্পপতি, পুঁজিপতি তাদের উন্নয়ন, আসলে সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয় না। এই যে কয়লা খনিটা করবে, কয়লা খনি করার ফলে প্রথমত আপনার বাড়ি থেকে যদি হট করে আপনাকে উঠে যেতে বলে, তাহলে তো আপনি সেটাই বাধা দেবেন যে কেন যাব সেখানে, মানে তাতে করে আমার উপকারটা কী হবে।
তো সেইখানে আমি এটাতে আরও পাল্টা কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই যে উন্নয়নে বাধা কেন। সেইখানে উন্নয়নের ডেফিনেশনটাকে আমরা একটু অন্যভাবে ভেবে দেখি। যে স্বাধীনতার আজকে ৭৭ বছর হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেল, সেখানে দেখা যাচ্ছে যে আদিবাসীদের এলাকায়, যেখানে আদিবাসীরা সংখ্যাগরিষ্ঠ সেখানে আছে, সেই এলাকায় সাংবিধানিক যে অধিকার, যেগুলো আমাদের সংবিধান দিয়েছে, সেই অধিকারগুলো তো অলরেডি আছে, সেগুলোই পর্যাপ্তভাবে পৌঁছায়নি। সেই সংবিধানের যে অধিকারগুলো, সেইগুলোই যে সরকার, মানে বিভিন্ন সরকার, এখানে কোনো দলের ব্যাপার নেই, বিভিন্ন সরকার এসে তা দিতে ব্যর্থ। হঠাৎ করে ৭৭ বছর পরে একটা কয়লা খনি করে তাদের জীবন পাল্টে যাবে, এইটা বড়ই মানে অবাক লাগে। এবং এটার প্রেক্ষিতে একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমরা দেউচাপাচিম এলাকায় ঘুরে যেটুকু বুঝেছি যে শিক্ষা, স্বাস্থ্য সব কিছুর বেহাল দশা। তাই সেখান থেকে বলছি যে এই লক্ষ টাকার প্যাকেজ, একটা করে সরকারি চাকরি পরিবারের একজনকে, বাচ্চাদের স্কুলে ওখানে কোনো দিন মিড ডে মিলে একটা ডিম অবধি দেয় না। আজকে ডিমের বাজার দর কত? 6 টাকা কি 7 টাকা? 7 টাকার ডিম একটা শিশুদেরকে যে সরকার দিতে পারে না, তারা লক্ষ লক্ষ টাকা প্যাকেজের কি করে গল্প দিতে পারে? এখানে বলতে গেলে মেনলি 43% কিন্তু আদিবাসী। পুরো যতজন মানুষ রয়েছে এই কয়লা খনি এলাকায়, মানে যে প্রস্তাবিত এলাকাটা, সেই এলাকা জুড়ে 43% মতো আদিবাসী রয়েছে, যারা মানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। এছাড়া এখানে একটা বড় অংশ রয়েছে মুসলিম, এবং কিছু হিন্দু মানুষও বাঙালি রয়েছে, মানে শিডিউল কাস্ট যারা, হ্যাঁ শিডিউল কাস্ট যারা রয়েছে। তো মানুষজন বলতে গেলে এটা, কিন্তু এখানে মোহাম্মদ বাজার ব্লকে অন্তর্গত মেনলি 4টে গ্রাম পঞ্চায়েত নিয়ে এই কোল ব্লকটা প্রস্তাবিত হয়েছে, যেগুলোর মধ্যে হচ্ছে ভারকাটা, হিংলো, সেকেড্ডা আর দেউচা, এই 4টে পঞ্চায়েত। এর মধ্যে জমি রয়েছে প্রায় 34 একর, মানে মানে কয়লা খনিটা হবে প্রায় 34 একর জমি নিয়ে, জমির উপরে। এবং যেটা এখানে সবার জন্য ইম্পর্টেন্ট, সেটা ওখানকার মানুষ হোক কি আমরা যারা বাইরে থাকি, এখন পরিবেশের যে পরিমাণে ক্ষতি হচ্ছে, জঙ্গল কাটা নিয়ে বিভিন্ন আন্দোলন তো চলছে, যে সেখানে মানুষ বলছে যে গাছ লাগান প্রাণ বাঁচান। দেউচা এলাকায় প্রায় 203 একর জমি বনভূমি রয়েছে, একটা বড় জঙ্গল রয়েছে। মানে সেই বনভূমিতে ফরেস্ট রাইট অ্যাক্ট চালু আছে। হ্যাঁ, ফরেস্ট রাইটস অ্যাক্ট তো আইন অনুযায়ী চালু আছে, ওখানে ইমপ্লিমেন্টেশন হয় না, কিছু ইমপ্লিমেন্টেশন নেই সরকারের পক্ষ থেকে। কিন্তু বুঝতে হবে যে এই যে 203 একরের বেশি জমি জঙ্গল, এই জঙ্গল এলাকাটা কয়লা খনি হলে কি হবে। এর মধ্যে সরকারি জমিও কিছুটা, এই যে প্রস্তাবিত জমিটা, সেই জমিটার মধ্যে বনভূমিও রয়েছে। হ্যাঁ, 34 একর প্রস্তাবিত জমি, 34 একরের থেকে কিছুটা বেশি, এবং তার মধ্যে 203 একর জমি বনভূমি, এবং তার মধ্যে মানে তার বাইরে সরকারি জমি কিছু আছে, কিছু ভেস্টেড ল্যান্ড আছে, এগুলো নিয়ে মেনলি প্রস্তাবিত এলাকাটা। তো আমাদের বুঝতে হবে যে মানুষকে তো আদিবাসী উচ্ছেদ, মানুষ উচ্ছেদ তো ওখানে হচ্ছে। তার মানে আদিবাসীর সংখ্যা যদি এত পরিমাণে থাকে, আদিবাসীদের জমিও তো বেশি আর রয়েছে ওখানে। আদিবাসীদের জমি তো ওখানে বেশি রয়েছেই, এবং সেইখানে মানে আমাদের এখানে কি হয়, মানে আমাদের দেশের আইন অনুযায়ী আদিবাসীদের জমি কেউ কিনতে পারে না, হস্তান্তর হয় না, হস্তান্তরও হয় না, তাই না? তো কিন্তু এই যে আদিবাসীদের ওখান থেকে এত বছর ধরে ওনারা যে ওখানে থাকছে, বসবাস করছে, পূর্বপুরুষ জন্ম ধরে বসবাস করছে, সেখানে ওনাদের জাহের থান, মাঝি থান, সব কিছু রয়েছে, ওনাদের কবরস্থান সব কিছু রয়েছে, সেইগুলো তাদের সেই জমি সরকার নিয়ে নিচ্ছে। মানে যদি কয়লা খনি হয় তাহলে নিয়ে নিতেই হবে, নিয়ে কোনো ব্যবসাদার যাকেই দেবে সেটা দিতে হবে। তাদের যে পরম্পরা, তাদের যে সংস্কৃতি, তার উপরে আঘাত হচ্ছে, তার উপরে আঘাত পড়ছে। প্রস্তাবিত জমির 81% জমির 81% উপরে জমি হচ্ছে আদিবাসীদের। হ্যাঁ, ওখানে যে জমিটা সরকারি জমি বাদে বাকি যে জমিটা মানুষের থেকে, যে জমিটা সরকারকে নিতে হবে কয়লা খনি করতে গেলে, 43% আদিবাসী, কিন্তু জমির 81%-এর বেশি হচ্ছে আদিবাসীদের। বাদবাকিদের ওই 19% জমি আর কি, মানে অধিকাংশ জমির মালিকানা কিন্তু ওখানকার আদিবাসীদের, প্রায় 13.7 বলছে সরকার বর্গ কিলোমিটার। কিন্তু সেইটাই যদি কয়লা খনি হয়, তাদের কয়লা খনির যে মানে দূষিত পদার্থ যেগুলো ফেলতে হবে, সেগুলো তো আরও বাকি সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে, গ্রামগুলো এফেক্টেড হবে। তো
একদমই, সেটা তো হবেই। মানে সেটা তার পরিমাণ কিরকম? তার পরিমাণ এবারে সেই জায়গাটা এক্স্যাক্ট তো সার্ভে, ওটার জন্যই আমাদের মানে যে প্রশ্নটা আবার আমরা মানে উত্তর দেওয়ার থেকে বেশি আমি আরও বেশি প্রশ্ন, এই যে সরকারের দিক থেকে যে ন্যারেটিভগুলো আসছে বা সরকারের দালাল কিছু মিডিয়ার থেকেও যে আসছে যে না মানুষ রাজি, মানুষ তো খুশি, প্রচুর কর্মসংস্থান হবে, এগুলোর পাল্টা আমরা কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই যে ওখানে অলরেডি একটা পাথরের ব্যবসা চলে এবং সেখানে যে তাতেই অলরেডি অনেকটা ক্ষতি হয়, আশেপাশের ধুলোয় থাকা যায় না। তো সরকার যদি যে কোনো একটা যদি প্রজেক্ট করে তার কিছু কিছু মানে সরকারের নিয়ম অনুযায়ী কিছু কিছু পদক্ষেপ আছে, যেমন হচ্ছে ডিটেলড একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হয়, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট তৈরি করতে হয়, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট তৈরি করতে হয়। এগুলোর কোনোটাই কিন্তু তৈরি করা হয়নি দেউচা পাচামির ক্ষেত্রে। এবং যখন জমি নিচ্ছে সরকার একটা প্রজেক্টের জন্য, সেটা জমি অধিগ্রহণ আইনের আওতায় কিন্তু আসতে বাধ্য। 2013 সালের যেটা রিহ্যাবিলিটেশন ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট যেটা আছে, সেই অ্যাক্টকেও উল্লঙ্ঘন করছে এই মুহূর্তে সরকার। ঠিক। তো সেই যদি সেটাই হয়ে থাকে যে কতটা কি এফেক্ট হবে কি না হবে, আশেপাশের প্রথমত খোলামুখ কয়লা খনি মানে দূষণ তো মারাত্মকভাবে ছড়াবে, মানে ওই এলাকার আশেপাশের মানুষের পক্ষেই বসবাস করা প্রচণ্ড মুশকিল হয়ে যাবে। মানে আমরা যখন গেছি তখন দেখেছি যে মেন রাস্তা যেটা মেন রোড হাইওয়ে থেকে কিন্তু দেউচা পাচামি বেল্ট মানে যেখানে কয়লা খনি হবে অন্তত মানে গাড়িতে বাইকে গেলে আধ ঘন্টা অবধি ভিতরে যেতে হয়, কিন্তু ওখানে শুধুমাত্র পাথরের কিছু পাথর খনি, পাথর খাদান এবং ক্রাশার আছে, সেই মেন হাইওয়েতেও কিন্তু সারাক্ষণ ধুলো। তাহলে ওটা কিন্তু প্রস্তাবিত কয়লা খনি অঞ্চলে পড়ছে না। তাহলে খোলামুখ কয়লা খনি হলে তার মানে আশেপাশের সবার বসবাস, বড় রাস্তা, সেখানেও ধুলোর পুরো একদম। হ্যাঁ, একেবারে। তো সেখানে আমরা এটা চোখে দেখা, এইগুলো তো সবথেকে মানে এগুলো তো সরকারি রিপোর্ট আসা উচিত, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এগুলো কিছুই নেই, অথচ ঢাকঢোল পিটিয়ে খনির কথা বলা হচ্ছে। এই যে এলাকায় মানে কয়লা খনি হবে, সেই এলাকার আদিবাসীরা একেবারে দারুণভাবে জমি টমি দিয়ে দিচ্ছে। এতদিন ধরে বংশ পরম্পরায় একটা জাতি সেখানে বসবাস করেছে, তারা প্রকৃতির সঙ্গে সহাবস্থানের ভিত্তিতে কিছু সংস্কৃতি তৈরি হয়েছে তাদের মধ্যে। এই যে যদি তাদের উচ্ছেদ হয়ে যেতে হয়, তাহলে তো গোটা বিষয়টাই সামাজিক যে রুট, সেই রুট থেকেই ওরা সরে যাবে। সরকার এটা ভাবছে না কেন? স্বাধীনতার পরে এ দেশে, এ রাজ্যে যতজনই সরকার এসেছে তারা কখনোই আদিবাসীদের কথা ভাবেননি। দারুণভাবে আমাদের মুখ্যমন্ত্রী একেবারে করম উৎসব পালন করছেন, হুল উৎসব বলছেন, হুল উৎসব দারুণভাবে ঘোষণা করছেন। তো করছে আদিবাসী নৃত্য উনি শিখছেন, আদিবাসীদের সাথে গ্লাভস পরে মানে মাদল এগুলো সব দেওয়া হচ্ছে সব, হ্যাঁ, বিকাশের জন্য। এবারে এই যে ঘটাও করে মিডিয়ার সামনে, টিভির পর্দায় আমরা যেগুলো দেখতে পাই, আমাদের রাজ্যের সরকার বা মুখ্যমন্ত্রী যেগুলো করছে, সেগুলো আদিবাসী এলাকায় গেলে খুব স্পষ্টভাবে ফুটে উঠবে। মানে আমরাও তো এগুলো দেখেই বড় হয়েছি যে আদিবাসীদের সাথে মানে তাদের উন্নয়নের জন্য সরকার অনেক কিছু করছে। কিন্তু যখন আমরা বীরভূমের এই দেউচা পাচামিতে যাই, যেখানে কয়লা খনি হবে, সেই জায়গায় আপনি ভাবতে পারবেন না স্বাধীনতার এত বছর কেটে গেছে, 75-76 বছর হয়ে গেছে, একটা গ্রামের একটা বাড়িতে টয়লেট পর্যন্ত নেই। সেখানের মানুষেরা এখনো পর্যন্ত মাঠে যায় টয়লেট করতে, যে কোনো শৌচকর্ম তারা মাঠে করে, এবং সেখানে যেই পুকুরে জামা কাপড় ধোয়া হচ্ছে সেই পুকুরেই তাদের শৌচকর্মের করা হচ্ছে। এবং মানে উন্নয়নটা এরকম জায়গায়, সেখানে একটা মাত্র স্কুল মানে সেই স্কুলে পর্যন্ত ঠিকমতো মিড ডে মিল পায় না বাচ্চারা, ডিম দেওয়া হয় না সেই স্কুলে। এবং গোটা এলাকায় মানে আপনি যদি মানে 3-4 কিলোমিটার দূরে থাকেন, আপনাকে সেই স্কুলে পড়তে আসতে হবে। রাস্তাঘাটের এরকম অবস্থা, সেই রাস্তাঘাটে বাচ্চারা ওই রাস্তাঘাট থেকে মানে আর কি হেঁটে স্কুলে আসতে পারে না। আপনি যদি যান তাহলে বুঝতে পারবেন যে বড় বড় ডাম্পার, লরির মতো ডাম্পার, সেগুলো ওই রাস্তা দিয়ে চলাচল করে। এবং পাহাড়ি এলাকার রাস্তাও মনে হয় ওর থেকে ভালো হয়। আপনি যদি ওই মানে ওখানে রাস্তা দিয়ে বাইকে বা কোনো সাইকেল চালিয়ে যান, মনে হবে আপনি রোলার কোস্টারে বসে আছেন, আপনার পাকস্থলী সব কিছু মুখ থেকে বেরিয়ে আসবে, এরকম অবস্থা। তো পাথর বোঝা করা গাড়ি ওই রাস্তা দিয়ে যায়, প্রায়শই এরকম হয় মানে ঠিক এই 2024-এর এন্ডে একজন ওই পাথর বোঝাই করা গাড়ি থেকে পাথর পড়ে মারা গিয়েছে ওখানে। হ্যাঁ, এরকম তো হামেশাই ঘটতে আছে। এবার কোন ভরসায় বাবা মা 3-4 কিলোমিটার পথ একটা বাচ্চাকে স্কুলে যাওয়ার জন্য ছাড়বে ওই রাস্তা দিয়ে, যেখানে তাদের জীবনের কোনো সুরক্ষা নেই? একটা
একটা গ্রাম মানে আইসিডিএস স্কুলও খুব কম সংখ্যক আছে, যেখানে আছে সেখানেও ঠিকমতো খাবার পায় না। মানে ডিম প্রতিদিন দেওয়ার কথা, সেই ডিমও পর্যন্ত হাফ করে দেওয়া হয়, সপ্তাহে একদিন দেওয়া হয়। এইরকম এলাকা রয়েছে যেখানে ডিম দেওয়া হয় না। মিড ডে মিলে বাচ্চারা খায় হচ্ছে ভাত, কচুর শাক দিয়ে, কচুর শাক সেদ্ধ, এরকম রান্না হয়েছে, এরকমও দেখা গিয়েছে। তো রেশন ঠিকমতো একটা জায়গায় পায় না। এইরকম অবস্থা আদিবাসী এলাকাগুলোয়। তাহলে আপনি কি বলবেন যে উন্নয়নের জন্য, যে আদিবাসী সংস্কৃতিকে রক্ষার জন্য ঢাকঢোল দেওয়া হচ্ছে, আদিবাসী নৃত্য করা হচ্ছে, এদিকে তাদের যে বাচ্চাদের শিক্ষা, তাদের যে পুষ্টি, তাদের স্বাস্থ্য, ওখানকার স্বাস্থ্যকেন্দ্র মানে ধরুন পুরো এলাকায় যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে ডাক্তার একজন মাত্র আছে, সেও নামমাত্র, আসেন না। বরং একজন মানে হোমিওপ্যাথি ডাক্তার যিনি ওখানে বসেন, মানে আনঅফিসিয়ালি বসেন, উনি চিকিৎসা করেন এবং স্টাফ রয়েছেন যারা ওষুধ দেওয়ার কাজ করেন, ডাক্তার আসেই না। বিশাল অঞ্চল বনভূমি রয়েছে, অর্থাৎ সেখানে বনাধিকার আইন 2006 সেখানে লাগু হওয়ার কথা। 2006 বনাধিকার আইন অনুসারে আদিবাসীদের একটা স্বায়ত্তশাসনের ব্যাপার আছে। পাশাপাশি আদিবাসীরা এই স্বায়ত্তশাসন পায় গ্রামসভার মধ্যে দিয়ে। তো এই গ্রাম সভার মধ্যে দিয়ে কোনো দিন কি আওয়াজ তোলা হয়েছে? গ্রামসভাই হচ্ছে সবথেকে বড়, এবং গ্রামসভা যে পরিকল্পনা নেবে সেই পরিকল্পনা শুনতে হবে সরকারকে। এই কথা কি বলেছে গ্রামসভার মানুষেরা? গ্রামসভা কি গঠিত হয়েছে ওখানে? হ্যাঁ, এইটা যখন দেউচা পাচামির আন্দোলন যখন শুরু হয়, প্রথম এই কয়লা খনি যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে হবে 2021 সালের দিকে, তার পরপরই ওখানকার সাধারণ মানুষরা, বিশেষত আদিবাসী সম্প্রদায়ের, তারা আন্দোলন শুরু করেন এটার বিরুদ্ধে। এবং দেওয়ালে দেওয়ালে প্রচুর স্লোগান লেখা হয়। সেই স্লোগানগুলোর মধ্যে একটি স্লোগান উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে লোকসভা না বিধানসভা, সবচেয়ে বড় গ্রামসভা। এখনও গেলে আপনারা দেখতে পাবেন ওখানে সেই স্লোগানটা লেখা আছে। সেইটা দেখে সেই সূত্রে আমরা জানতে চেষ্টা করি যে গ্রামসভা গঠন হয়েছে কিনা। তখন জানা যায় যে 2022 সালের প্রথম দিকে আন্দোলন চলছিল, কিন্তু গ্রামসভা তখনও গঠন হয়নি। কিন্তু আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য তারপর 13টা গ্রামে ওরা গ্রামবাসীরা, যেটা ফরেস্ট রাইট অ্যাক্ট মেনে, যে ফরেস্ট রাইট অ্যাক্টের যে প্রাথমিক বলে যে গ্রামসভা আগে করতে হবে, গ্রামসভার মাধ্যমে একটা ফরেস্ট রাইট কমিটি করা হয়, বনাধিকার কমিটি, যেটা 10 থেকে 15 জনের, তার মধ্যে অন্তত 2/3 আদিবাসী সম্প্রদায়ের মানুষ থাকতে হবে, অন্তত 1/3 মহিলা সদস্য থাকতে হবে। সেই কমিটি গঠন করে এসডিওর কাছে ডেপুটেশনও দিয়েছে গ্রামসভার মানুষরা 13টা গ্রামে গ্রামসভা করার পরে। এবং তারপরে 2022 সালেই হচ্ছে কলকাতায় একটা বড় মিছিলেও তারা আওয়াজ তোলেন যে অগস্ট মাসে যে আমরা কয়লা খনি চাই না, আমাদের ওখানে এলাকায় কোনো উচ্ছেদ করে উন্নয়ন হতে পারে না, আমাদের এলাকায় আমরা যেভাবে বলবো সেইভাবে উন্নয়ন করতে হবে, গ্রামসভা সিদ্ধান্ত নেবে যে কিভাবে কি উন্নয়ন করতে হবে। এটা তো আইনের মধ্যেই রয়েছে, আইনের কথা বলছি, সবাই সিদ্ধান্ত নেবে একদম তার ডেভেলপমেন্টাল প্যারাডাইমটা কি হবে। একদমই। তো তারা আসলে বাস্তবিকভাবে আদিবাসীরা আইনের কথা বলছেন, হয়তো আইনটাকে রক্ষা করছেন, আইন ভঙ্গ করছে এই মুহূর্তে সরকার 2006 সালের বনাধিকার আইনটাকে। এবং এটাও দেখা গেছে যে যখন 2022-এর মোটামুটি দুর্গাপুজোর সময় অক্টোবর নভেম্বর নাগাদ হঠাৎ করে দেখা গেল সরকার একটা বোরিংয়ের গাড়ি পাঠিয়ে দিয়েছে যে মাটির কত নিচে কয়লা আছে কি না আছে আমরা পরীক্ষা নিরীক্ষা করব। তখন একটা উৎসবের আমেজ মোটামুটি লোকজন, মানে ওখানে পালন না হলেও আস্তে আস্তে তো আদিবাসীদের মধ্যে এলাকায় অনেক দুর্গাপুজো ঢুকে পড়ছে। তো সেই সময় সেইটা সুযোগ নিয়ে যে মানুষ এখন আন্দোলন করার জন্য প্রস্তুত নয়, বোরিংয়ের গাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু গ্রামসভা যে জায়গায় করা সম্ভব হয়েছিল সেই জায়গায় কিন্তু সেইটাকে প্রতিরোধ করে বোরিংয়ের গাড়ি কিন্তু, বিশেষত মহিলারা, আদিবাসী মহিলারা কিন্তু একদম মানে দিন রাত পাহারা দিয়ে বলেছেন যে বোরিং করতে দেবো না, আমাদের এখানে কোনো প্রজেক্ট, সেটা সরকারি হোক কি বেসরকারি, সেই সিদ্ধান্ত তো গ্রামসভা নেবে, আপনারা গ্রামসভার সঙ্গে আলোচনা করে তবে বোরিংয়ের গাড়ি পাঠান। এবং এটা উল্লেখযোগ্য যে জায়গায় গ্রামসভাগুলো করা সম্ভব হয়নি সেখানে কিন্তু বোরিং নির্বিঘ্নে করা গেছিলো। তো সেই সময় একটা পুলিশের দিক থেকে একটা প্রস্তাব আসে যে ডিএমের সঙ্গে আসুন, আপনারা এসে কথা বলুন যে কেন বোরিং করছি ইত্যাদি। গ্রামসভার মহিলারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে ডিএম অফিসে কোনো গ্রামসভার বৈঠক হতে পারে না, বোরিং হোক কি না হোক, গ্রামসভার এখানে আসতে হবে, গাছতলায় বসে আলোচনা হবে। যদি আমাদের মনে হয় যে না এটা ঠিক আছে, কারণ ভুল বোঝানো হচ্ছিল, বলছে এটা পানীয় জলের বোরিং করা হচ্ছে, এই হচ্ছে, তো সেটা এখানে ডিএম এসে আমাদেরকে বলুক, আমরা তারপরে গ্রামসভার মাধ্যমে সিদ্ধান্ত নেব যে আমরা করতে দেবো কি করতে দেবো না। জুহি, সরকার কিন্তু তার যে কৌশল, সেই কৌশলটা পাল্টেছে। কীরকম করে কৌশল পাল্টেছে? যে সরকার বলছে উন্নয়ন হবে, কয়লা খনি হবে, উন্নয়ন হবে,
আদিবাসীরা যারা জমি দিয়েছে, কিন্তু যারা জমি দেয়নি তারা উন্নয়নের ভাগিদার হতে পারে। কিভাবে ভাগিদার হতে পারে? তাদের যে জমিটা আছে সেই জমিতে সে আপাতত ওই পাথর খাদান তৈরি করতে পারে, তারপরে পাথর খাদান তৈরি করলে সে শিল্পপতি হয়ে গেল, আর পাশাপাশি যখন কয়লা ওখানে হবে তখন সে এই কয়লা খনিরও মালিক হলো। এটা তো দারুণ পরিকল্পনা যে কৃষক মানুষ সে শিল্পপতি হবে, কয়লা খনির মালিক হবে। তা আদিবাসীরা তো এটা বুঝতে পারছে না। জন্ম পরম্পরায় যে কৃষক, তার পুরুষ সবাই কৃষক চাষবাস করে এসেছে, বা সে সবসময় কোনো অন্যের আন্ডারে শ্রমিক হিসেবে কাজ করে এসেছে। তাদের কাছে এখন আমাদের সরকার একটা সুযোগ করে দিয়েছে যে তুমি এখন শিল্পপতি হতে পারবে, তুমি শিল্পপতি হতে পারবে, তুমি নিজের মালিক হতে পারবে, নিজের ব্যবসার মালিক হতে পারবে। তাই এটা তো একটা খুব সুবর্ণ সুযোগ, আদিবাসীদের কাছেও একটা সুবর্ণ সুযোগই হবে। কিন্তু এখানে সরকার যে কৌশলটা অবলম্বন করছে এখনো পর্যন্ত কিন্তু সেই একবার 2021 নাগাদ বা 22 নাগাদ একটা ঝামেলা হওয়ার পর থেকে কিন্তু সরকার দেউচাপাচামি এলাকায় পুলিশ অপারেশন বা ওই লাঠি নিয়ে পুলিশ মানে এগুলো বন্ধ করেছে। কিন্তু পুলিশের আনাগোনা কিন্তু এলাকায় ছিল, কিন্তু আদিবাসীদের ওপর অত্যাচার এগুলো কিন্তু বন্ধ রেখেছে। আমরা তো মাঝখানে শুনতে পেলাম, এই সেদিন সাংবাদিক সম্মেলনে শুনতে পেলাম যে রাতের বেলা পুলিশ গিয়ে হামলা করছে গ্রামে। হ্যাঁ, কিন্তু এগুলো বাইরে আসবে না। এখনো পর্যন্ত আপনি যদি যান তাহলে দেখতে পারবেন মথুরা পাহাড়ি গ্রাম, মানে যে গ্রামে চান্দা বলে যে গ্রামে এখন কাজটা শুরু হয়েছে সবে, সেই গ্রামের আশেপাশের সব গ্রামে, সেই গ্রামে তো আছেই, আশেপাশের সব গ্রামে গাড়ি গাড়ি পুলিশ সবসময় 24 ঘন্টা ওখানে ক্যাম্প করে থাকছে। গ্রামের মধ্যে বাইরে থেকে পুলিশ গিয়ে থাকছে, তো মানুষকে একটা ভয় দেখানো হচ্ছে সবসময় যে তুমি যদি এর বিরুদ্ধে কিছু বলো তাহলে তোমার পাহারাদাররা এখানেই রয়েছে তোমার সামনে। তো যাই হোক, সেই খাদান কিন্তু অনেক বছর ধরে ওখানে চলে আসছে, এবং ওখানে আদিবাসীরা কিন্তু ওই পাথর খাদানের মানে আদিবাসীদের জমি 99 বছর 90 বছরের লিজ নিয়ে বাইরের লোকেরা বা অন্য সম্প্রদায়ের লোকেরা সেই খাদান চালাতো। এবারে আদিবাসী সম্প্রদায় ওখানে শ্রমিক হিসেবে কাজ করতো, এটা ছিল তাদের মেন সোর্স অফ ইনকাম। এখন সরকার থেকে যেটা করছে যে বিভিন্ন প্রকল্প এবং আইন এনে এরকম আনা হয়েছে যে আদিবাসীরা তাদের নিজের জমি খুঁড়ে নিজেরাই খাদানের মালিক হতে পারে। কীরকমভাবে? যে আমার ধরুন একটা জমি আছে, সেটা 10 বিঘা 20 বিঘা জমি আছে আমার, যেটা আমি চাষ করতাম আগে। হ্যাঁ, তো সেই জমি যদি থাকে তাহলে আমি কি করতে পারি, আমি নিজে পারি, বা আমরা গ্রামের 5-6 জন একসাথে মিলে নিজেদের জমি একত্রে করে একজন বাইরের শিল্পপতিকে সেই জমিতে এসে খাদান খোঁড়ার জন্য আবেদন করতে পারি। সেটা সরকার তোমাকে পারমিশন দেবে। হ্যাঁ, আবেদন করার পরে কি হবে যে সেই শিল্পপতি এসে আমাদের জমিতে খুঁড়ে পাথর তুলবে, এবং তুলে সেই পাথরে টন পিছু আমাকে টাকা দেবে। আগে কি করতাম যে আমার জমি লিজ নিয়ে লিজে ভাড়া দিতাম, এখন আমি টন পিছু টাকা পাচ্ছি, যে মানে আমি ভাগিদার, সেই খাদান হচ্ছে তার আমি পার্টনারশিপে ব্যবসা করছি আমার জমিতে, তো আমি মালিক। এটা তো আদিবাসীদের একটা মানে সব মানুষকে একটা টানবে। আর এবারে কি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি না, যে জমিতে পূর্বপুরুষ ধরে চাষবাস করে তাদের গরু পালন কি মানে সমস্ত কিছু চলে, তাদের জীবন জীবিকা চলতো, এবং আগামী ভবিষ্যতেও সেটার উপর ভরসা করেই চলতো, এবং যে জমির দাম কোটি কোটি টাকা, সেই জমি তুমি খাদান খুঁড়ে কিছু প্রফিটের জন্য তুমি খাদান খুঁড়ে শেষ করে দিচ্ছ, এবং সেই জমি তুলে দিচ্ছ বড় বড় শিল্পপতিদের হাতে। তুমি সেই প্রফিটটা কামাচ্ছ, তুমি সেই প্রফিট দিয়ে তোমার জেনারেশনটা চলে যাচ্ছে, কিন্তু তোমার পরবর্তী জেনারেশন কি হবে? তোমার পরবর্তী জেনারেশন সেই খাদানের শ্রমিকের লাইনে দাঁড়িয়ে থাকবে। একেবারে এই জমি পার্টনারশিপ যে বিষয়টা হচ্ছে, তো উল্টে তো বলা যেতে পারে যে মানে আদিবাসীকে দিয়ে আদিবাসীর জমি খোঁড়া হচ্ছে আদিবাসীর কবরের জন্যে। হ্যাঁ, মানে এই গল্পটা অনেকটা সেই কালিদাস, আমরা শুনেছিলাম কালিদাস যে গাছে উঠে ডাল কাটছিল, এইখানে আদিবাসীদের মালিক করার উদ্দেশ্য হচ্ছে একদমই সেরকম,
যেটা এই সাময়িকভাবে আদিবাসীরা কিন্তু এখনও অবধি বুঝে উঠতে পারছে না। সরকার যখন প্রথম দিকে আন্দোলনের সময় পুলিশ ঢুকিয়ে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করেছিল, দিয়ে আন্দোলনের ধাক্কায় পিছু করতে বাধ্য হয়েছে, তখন থেকে নিজেদের মতন করে মানে ঘুঁটি সাজাতে শুরু করে। কিভাবে করে? এই যেটা জয়ী বলল যে কিছু গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে করে যে টেন্ডার লাগবে না এখন খনি করতে গেলে, কোনো টেন্ডার আর দরকার শুধু ডিএম অফিসে অ্যাপ্লিকেশান দেওয়া হোক, এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গের সব জায়গায় লাগু, পুরুলিয়া বাঁকুড়া শুধুমাত্র বীরভূমের দেউজাপাচামি নয়। এবং এটা দেখাও গেছে যে এই গেজেট নোটিফিকেশনের পরে প্রচুর আদিবাসীরা অন্যান্য জেলা থেকেও আবেদন করেছেন, মানে তারা নিজেদের জমিতে খনি করবেন বলে। এবারে কী হবে যে মানে সরকার চাইছে যে আদিবাসীরা ওখান থেকে উচ্ছেদ হয়ে যাক, তাহলে কয়লা খনিটা করতে সুবিধা হবে। কয়লা খনি কি সেই প্রসঙ্গে পরে আসছি। তো জমিটা দরকার, তো সেইটা উচ্ছেদ করার জন্য আদিবাসীদের কি করলো যে যখনই আদিবাসীরা নিজেদের মানে পাথর খাদানের জন্য অ্যাপ্লিকেশন জমা দিল, তো দেখা যাচ্ছে সবাই জানি আমরা ভালো করে ওখানে যে দূষণের জন্য থাকা যাচ্ছে না। তো যত বেশি খাদান বাড়বে তত দূষণ আরও বাড়বে এবং মানুষের পক্ষে বাসযোগ্য করা মুশকিল হয়ে উঠবে। তো মানুষ তখন বাধ্য হয়ে ওখান থেকে এলাকা থেকে বাইরে চলে যেতে বাধ্য হবে। এবং একটা গ্রাম আছে ওখানে, শালডাঙ্গা গ্রাম, আমি নাম করেই বলছি, শালডাঙ্গা গ্রামে এরকম দেখা গেছে গ্রামের 3 দিকে পুরো খাদান করে এমন অবস্থা করেছে, এবং খাদান যখন করে তখন ডাইনামাইট দিয়ে ব্লাস্টিং করে সেটা করা হয়। সেই ডাইনামাইট ব্লাস্টিংয়ের ফলে লোকের বাড়িতে প্রতি ফাটল ধরে গেছে। তো তাহলে সেই বাড়িতে তারা থাকার যোগ্য থাকলো না। তো সাময়িকভাবে কিছু কাঁচা টাকার লোভ দেখিয়ে আদিবাসীদেরকে কাঁচা টাকার লোভ দেখিয়ে কি করছে, চাকরির লোভ দেখিয়ে, কাঁচা টাকার লোভ দেখিয়ে যে তোমরা তো টাকা পাবে, টন প্রতি টাকা পাবে, এইভাবে ইয়ে করে যে তোমাদেরকে উচ্ছেদ করার রাস্তাটা, মানে আদিবাসীরা নিজেদের খবরটাই কোথাও তো বলছে যে স্কয়ার ফিট জায়গা দেবে, হ্যাঁ 700 স্কয়ার ফিটের একটা মানে চাকরি দেবে। আদৌ সেই চাকরি আর এই যে 600 স্কয়ার ফিট জায়গা কি আদিবাসী রিহ্যাবিলিটেশনের জন্য যথেষ্ট? আদিবাসীদের সংস্কৃতিটা কিন্তু আমাদের থেকে অনেক বেশি গভীর। তাদের যে প্রকৃতির সঙ্গে সম্পর্ক, তারা যে একটা গ্রামে যেভাবে যৌথতার যে কালচারটা আছে, যে সবাই সবার পাশে আছি, যে কোনো আদিবাসীদের বাড়ি তৈরি হলে, বাড়ি রং হলে দেখা যায় গোটা গ্রামের মানুষই সেখানে গিয়ে হাত লাগিয়ে করছে। তাহলে যখন পুনর্বাসন দেওয়া হবে, কি গ্রাম করে পুনর্বাসন দেওয়া হবে? সেটা তো হয় না। সেই সংস্কৃতি, সেই মানে এই এবং ভারতবর্ষের ইতিহাসে দেখা যাবে যে 70-80% মানুষ কিন্তু অ্যাকচুয়ালি পুনর্বাসন পাননি। এবং আমরা আমাদের কলকাতা শহরেও যদি যেখানে আছে কলোনিতে বা এতে আদিবাসী যারা আছে, দেখব যে তারা আস্তে আস্তে তাদের ভাষা হারিয়ে ফেলেছেন, নইলে সংস্কৃতি হারিয়ে ফেলেছেন। তো বাস্তব যেটা চোখের সামনে দেখব সেটা, এবং ইতিহাস যেটা আমাদের শিক্ষা দেবে সেটা থেকেই তো মানুষ সেই জন্য এখন অনেকটা সন্দেহের বসে আছে যে কেন আমি পুনর্বাসনের কথাতেই যাব না। আমাদের গ্রামসভা আছে এবং আইন মেনে গ্রামসভা আছে। গ্রামসভা ঠিক করবে যে আমরা কী চাই, কী উন্নয়নটা চাই, কেন ওপর থেকে কেউ আমাদের এসে কোনো উন্নয়ন চাপিয়ে দেবে। অনেকে তো চাকরি নিয়েছে, তো চাকরি পেলে তো ভালো, একটা জেনারেশন চাকরি পেয়ে গেলে পরের জেনারেশন তো তরতর করে এগিয়ে যাবে। এই খবরটা অনেকের কাছেই নেই যে দেওয়ানগঞ্জ ওই দিকে অনেকের চাকরি এবার চলেও গিয়েছে, যারা জমি দিয়ে ওই দিকের মানুষই প্রথম। জমিও চলে গেছে, চাকরিও চলে গেছে, জমিও চলে গেছে, চাকরিও চলে গেছে। মানে চাকরির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে স্পষ্ট লেখা আছে পিওরলি টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ওটা, মানে তোমার চাকরির কোনো গ্যারেন্টি সরকার দিচ্ছে না। এবারে সবাই ভাবছে যে এই তো চাকরি দিচ্ছে, সেই চাকরির গ্যারান্টি তো নেই, অ্যাপয়েন্টমেন্ট লেটারে সেটা লেখা আছে, এবং অনেকের চাকরি চলে গেছে। তো এই সমস্ত খুবই ভুল কথা যে চাকরি দেওয়া হচ্ছে এবং তাতে উন্নয়নও হচ্ছে। এটাই মানে দেওয়ানগঞ্জে মানে কিছু মানুষ চাকরি দিয়েছেন, এটা বাস্তবিকভাবে সত্যি, কিছু মানুষ জমিও দিয়েছেন। তো সেইটা কিন্তু মূলত আমরা যেটা দেখেছি ওখানে, যে বেশি সংখ্যক হচ্ছে যে আদিবাসীরা প্রথমত অধিকাংশ জমি এখনও দেয়নি, মানে দেননি ওনারা, এবং যারা দিয়েছেন তারা হয়তো দেখা যাবে হয় সিউড়ি নয় বোলপুর বা কোনো টাউনের দিকে তারা বসবাস করেন, ওখানে জমি আছে, সেই জমিটা তো তিনি কোনো পাথর খাদার মালিককে বা ক্রাশার মালিককে এমনিই দিয়ে দিতেন লিজে, তো দেখছেন তার বদলে সরকারকে দিয়ে একটা চাকরি পাওয়া যাচ্ছে, তাই এটা কিন্তু বাস্তব চিত্র। মানে এই মুহূর্তে সরকার যেটা বলছে বা এবং মিডিয়াও যেটা বলছে যে সবাই রাজি, সবাই দিতে রাজি, তাহলে ওই সরকারের সার্ভে বা এগুলো প্রকাশ করুক সামনে। তথ্যের তো মানে তথ্যটা তো একটা সরকারি তথ্য, সেটা জানার অধিকার সব নাগরিকেরই আছে। তাহলে সেই তথ্য সরকার প্রকাশ করুক যে আমাদের এতজন রাজি আছে, এতজনকে আমরা চাকরি দিয়েছি, এবং সরকারি চাকরির নামে দেওয়া হচ্ছে একটা টেম্পোরারি চাকরি। তো এবং পরিষ্কার লেখা আছে যে দিস কন্ট্রাক্ট ক্যান বি টার্মিনেটেড অ্যাট এনি পয়েন্ট অফ টাইম উইথ 1 month নোটিস।
এটা পরিষ্কার লেখা আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারেই লিখে দিচ্ছে এটা। তো এশিয়ার বৃহত্তম কয়লা খনি হবে এবং ওই যে এলাকাটা 13.7 স্কোয়ার কিলোমিটার এলাকাটার ভেতরে কয়লা রয়েছে, এটাকে নিশ্চিত করলো। এটা কি কোল ইন্ডিয়া সেখানে সার্ভে করেছে, যে আমাদের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারা কি সার্ভে করে বলেছে যে এই বিশাল অঞ্চলে একটা কোল ব্লক রয়েছে উদ্ভাস? এই প্রসঙ্গে এইবারে যে আলোচনাটায় আসা দরকার সেটা হচ্ছে যে এই যে সরকার কয়লা খনি বলে ঢাক পেটাচ্ছে, আদতে আমাদের সন্দেহ এবং ওখানকার মানুষও এটা নিয়ে মানে শিওর নন যে ওখানে আদৌ কয়লা খনি হবে কি না। আদৌ কয়লা যেখানে আছে, এবারে ঐতিহাসিকভাবে দেখতে গেলে যখন কয়লা এখানে সার্ভে করা হয়েছিল 1990-এর আগে, সেই সময় থেকেই কোল ইন্ডিয়া, যেটা ভারতবর্ষের জাতীয় কয়লা উত্তোলনের সংস্থা, তারাই হাত তুলে নিয়েছে, বলেছে যে এইটা আমাদের জন্য লাভজনক তো নয়, এবং দ্বিতীয়ত সেই মেশিনারি নেই যে এত পুরু ব্যাসাল্টের লেয়ার আমরা সেই কেটে কয়লা উত্তোলন করতে পারবো, এটা সম্ভব নয়। এরপরে যেটা সরকার থেকে করা হয়েছিল যে 6টা রাজ্যকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে 6টা রাজ্য মিলে যদি এখান থেকে কয়লা উত্তোলন করা কখনো সম্ভব হয়, তৎকালীন সেই সময়কার সরকার বা যারা যে কটা রাজ্য সরকার ছিল সবাই কিন্তু হাত তুলে নিয়েছে। বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী, এই সরকার, তিনি হঠাৎ করে বলছেন যে তিনি যেন তেন প্রকারে নয় এখানে কয়লা খনি করবেন। এর পিছনে আমাদের মনে হচ্ছে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এখন মানে কয়লা না থাকলে কয়লা খনি করবে কি করে, সেটা নিশ্চিত করলো কে? হ্যাঁ, যে ভাই কয়লা আছে, দেখো দিস ইজ দ্য রেজাল্ট, সায়েন্টিফিক রেজাল্ট, কে বললো? হ্যাঁ, মানে সেটা তো সরকারের প্রচার আছে যে এর মধ্যে কয়লা আছে, কিন্তু আসল উদ্দেশ্যটা হচ্ছে যে আদিবাসীদেরকে এখান থেকে উচ্ছেদ করব এবং বিশ্বের পুঁজিপতিদেরকে এখানকার জমিটা আমি হাতে ধরে তুলে দেবো। জমিটা হচ্ছে আসল উদ্দেশ্য। ওই অঞ্চলটা একেবারে পাথর খাদানে ভর্তি, যেটুকুন অবশিষ্ট জমি আছে আদিবাসীদের কাছে, কারণ আদিবাসী জমি সেইভাবে হস্তান্তর হয়নি, আর আদিবাসী জমি কন্ট্রাক্ট নিয়ে যে ওই একটা লিজ নিয়ে কাজ করেছে। অর্থাৎ সরকার কি আখেরে চাইছে যে আদিবাসীদের হাতে থাকা, শিডিউল কাস্টের হাতে থাকা, গরিব মুসলমানদের হাতে থাকা ওই অংশের জমিটাকে গ্র্যাব করা, দখল করা, এবং সেখানে আপাতত এই বেসাল্টের কথা উদ্ভাস বলল, সেই বেসাল্ট নিয়ে ব্যবসা করা, পাথর খাদান করা। জমি তো মানে সরকারের সবসময় একটা টানের জায়গা। প্রচুর জায়গায় বিনা কারণে জমি হস্তান্তর হয়েছে যে শিল্প হবে বলে। বীরভূমেই আছে দুবরাজপুর, তা এরকম জায়গায় যেখানে শিল্প হবে বলে হস্তান্তর করে সেখানে কিছু হচ্ছে না, রিয়েল এস্টেট করে রেখে দিয়েছে এরকম। তো আমাদের মনে হয় যে সরকারের মেন উদ্দেশ্য জমি, এবার সেই জমি মানে আদিবাসীদের থেকে নেওয়া হচ্ছে, যেহেতু আদিবাসীদের জমি কেনা যায় না, তো সেটা ওই জমি বিভিন্ন ইয়ের মাধ্যমে লোভ দেখিয়ে বিভিন্নভাবে সে কৌশলগতভাবে হস্তান্তর হবে, এবং হয়ে সেই জমিতে এক্স্যাক্টলি যে কী হবে সেটা সরকার সবথেকে ভালো বলতে পারবে। এবারে আমরা তো আন্দাজ করতেই পারি, যেহেতু ওখানে ব্যাসাল্ট পাথরের একটা লেয়ার আছে এবং সেটা যে কোনো নির্মাণ কাজে যার ব্যবহার অপরিহার্য। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই যারা একটু এই কংক্রিটের চার দেয়ালের মধ্যে বসবাস করি, তারা জানি যে মোহাম্মদ বাজারের যে বেসাল্ট চিপস সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক একটা ইয়ে, এবং তার যে বাজারটা নগরায়নের কাছে, সেই বাজারটা একটা বিশাল বড় বাজার। অর্থাৎ মিনারেলসের নাম দেখিয়ে, মিনারেলসের কথা বলে, সেই মিনারেলসের মানে শিখণ্ডীটাকে সামনে রেখে আদিবাসী, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এবং মুসলমানদের জমি দখল করে নিয়ে এই মানুষগুলোকেই শিকড়হীন, উদ্বাস্তু, একেবারে ব্যাগাবান্ড করে দেওয়ার কারসাজি করছে কি সরকার? আমার তো তোমাদের কথা শুনে সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, একদমই সেই জিনিসটা চলছে, এবং এটা আমরা দেখতে পাবো যে মানে দেউচা বাচামির কথায় আলোচনায় আমরা যদিও আছি, কিন্তু খুব সম্প্রতি ছত্তিশগড়েও আদিবাসীদেরকে দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের সরকার সেখানে মানে ওখানকার আদিবাসীদেরকে হত্যা করছে, এবং তার পিছনে আমাদের মনে হয় কারণটা সেই একই, সেই আদিবাসীরা নিজেদের জল জঙ্গল জমি ছাড়তে নারাজ, মিলিটারি নামিয়েছে, ড্রোন ব্যবহার করছে। হ্যাঁ, এবং আশ্চর্যজনকভাবে যে যখন আমেরিকা ভিয়েতনামে বোমা ফেলেছিল, অন্য দেশে যুদ্ধের কারণে অন্য দেশে বোমা ফেলেছে, ইসরায়েলও গাজায় বোমা ফেলছে, কিন্তু একটা সরকার তার নিজের দেশের নাগরিকের উপরে ড্রোন দিয়ে বোমা ফেলছে। এইটা ছত্তিশগড়ে মনে হয় এই উদাহরণ আর কোথাও দেখা গেছে বলে জানা যায়নি।
তো সেই একই কারণে যে এখন যে বিশ্ব পুঁজিবাদের যে বা পুঁজিপতিদের যেটা দরকার, যে পুঁজিবাদের অবস্থা এখন খারাপ আছে, বাজার মন্দা চলছে, তো যেন তেন প্রকারেণ জমিটা দরকার, জমি হস্তান্তর দরকার। জমি হস্তান্তর করার জন্য তারপরে যে তারা কি করবে সেই জমিতে, সেটায় পাথর করবে কি না করবে সেটা সরকার এবং সেই পুঁজিপতিরাই ভালো বলতে পারবে। কিন্তু মানুষ যদি তার নিজের জমি আঁকড়ে পড়ে থাকে তাহলে তো সেখানেই তাদের অসুবিধা হয়ে যায়, তখনই তাদের পুলিশ নামাতে হয়, তখনই তাদের ভয় দেখাতে হয়, প্রলোভন দেখাতে হয়, মানুষের অর্থনৈতিক অভাবে সুযোগ নিতে হয়। এই কাজগুলোই বরাবর আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে হয়ে চলেছে, এবং দেউচা পাচামিও এর ব্যতিক্রম নয়। কয়েকটা হিসেব দিলেই, ব্যাসল্টের কথাটা কেন আমরা বলছি মূল সন্দেহ, কয়েকটা হিসেব দিলে বোঝা যাবে ব্যাপারটা। এক হচ্ছে যে আমরা ওখানে প্রত্যেকটা ব্যাসল্ট পাথরের যে গাড়ি বেরোয় মোহাম্মদবাজার ব্লকের ওই এলাকা থেকে, প্রত্যেকটা গাড়ি থেকে আনঅফিসিয়ালি টাকা আদায় করা হয়, এবং সেই টাকা যায় বর্তমান সরকার যে পার্টি চালাচ্ছে পার্টি ফান্ডে। 75-25 হ্যাঁ, ওরকম ভাগও নয়, একদম পরিষ্কার প্রতি গাড়ি পিছু। এবং যেটা হিসাব ওখানকার মানুষের, যেটা হিসাব প্রতিদিন, মানে অফিসিয়ালি সরকারের ঘরে তো ট্যাক্স যাচ্ছেই কিছু কিছু জায়গায়, আনঅফিসিয়ালি শুধু পার্টি ফান্ডে ডেইলি 3 থেকে 5 কোটি টাকা গাড়ি থেকে আদায় হচ্ছে। এবারে দেউচা পাচামি এলাকায় বা ওই মোহাম্মদবাজার এলাকায় কতটুকুই বা পাথর খনন করতে পেরেছে, সেখানে যদি পুরো জমিটা পেয়ে যায়, দিয়ে পাথর খনন করতে পারে, সেই 3 থেকে 5 কোটিটা যে কত গুণ বেড়ে যাবে। এবং পার্টি ফান্ডে তার মানে মাসে 120 কোটি টাকা, 130 কোটি টাকা আনডকুমেন্টেড ইনকাম যাচ্ছে, তাহলে সেটা অনেক গুণ বেড়ে যাবে। তাহলে সেখানকার মানুষ যদি সেখানে জমি আঁকড়ে জল জঙ্গল জমির অধিকারের কথা বলে, তখন তো তাদের অসুবিধা হবেই বই কি। ব্যাসল্ট পাথরের ধুলো থেকে আমরা জানি সিলিকোসিস হয়, একদম তাই, একদম এলাকায়, সেই এলাকায় কিন্তু ঘরে ঘরে সিলিকোসিস। আমরা গিয়ে যেটা দেখেছি, এত ধুলো, এবং প্রচুর মানুষ কিন্তু অল্প বয়সে একদম সিলিকোসিসের সিমটম নিয়েই মারা যান। উদ্ভাস, আমরা যখন গেছি ওখানে, খুব বেশি বয়স হলে 45 বছর বয়স হবে। তো ছোটরা বলছে ওনার বয়স হয়ে গেছে, তো ওনার বয়স হয়ে গেছে তো আর বেশি দিন বাঁচবেন না, 45 বছর বয়স, বেশি দিন বাঁচবে না। ঘটনাক্রমে আমরাই দেখেছি ওই অঞ্চলে বৃদ্ধ মানুষের সংখ্যা খুব নগণ্য। এটাকে সিলিকোসিসের কারণে, খুব সম্ভবতই এটা তাই। এবং যেটা দেখা যায় যে আদিবাসী মানে পুরুষদের মধ্যে বিশেষত, যেহেতু নেশা করার অনেকটা প্রবণতা রয়েছে, ওখানে মানুষের মধ্যে সচেতনতাটা এমনই যে মানুষ ভাবে নেশা করে হয়তো মারা গেছে, অথচ ফুসফুসজনিত কারণে মারা যাচ্ছে, যার সঙ্গে নেশা করার কোনো মানে মদ খাওয়ার কোনো সম্পর্ক নেই। এবং সিলিকোসিসে মারা গেলে ওখানে সরকারি বেসরকারি হাসপাতাল যে কোনো জায়গায় গেলে সেটার ডায়াগনোসিসই হয় না, জ্ঞানতভাবেই সেটা লেখা হয় না, খুব বেশি হলে টিবি বা টিউবারকুলোসিস লিখে চালিয়ে দেওয়া হয়। এবং এর পিছনে আমাদের মনে হয় খুব গভীর ষড়যন্ত্র রয়েছে, যে সিলিকোসিস কোনোভাবে যদি সিলিকোসিস সচেতনতা মানুষের মধ্যে চলে আসে, পাথর ব্যবসার পুরো একদম ওখানেই মানুষ সেটা বন্ধ করে দেবে, কারণ এটা একটা মারণ রোগ, এর কোনো চিকিৎসা হয় না। এবং সেখানে তার জন্য সিলিকোসিস হওয়ার জন্য কিন্তু ওই এলাকার যা অবস্থা, শ্রমিক হতেও লাগে না পাথর খাদানে, ওখানে বসবাস করলেই মানে সারাক্ষণ ধুলিকণা ঢুকছে আর কি। মানে একদিকে পাথর খাদান আর অন্যদিকে কয়লা খাদান, দুটো দূষণ তো শেষ করে দেবে, একদম শেষ করে দেবে। এবং মানে বাচ্চারা অপুষ্ট, চামড়ার রোগ, স্কিন ডিজিজ এই পাথরের ধুলোর জন্য ভরে ভরে আছে, এবং মানে মাথার চুলের সমস্যা, চুল পড়ে যায়, এবং এগুলো কোথাও কোনো, যেহেতু চিকিৎসার অভাব, মানুষ সেটা ধরতেও পারে না, সেই সচেতনতাটাও নেই যে এটা কেন হচ্ছে। তোমরা যে ক্ষেত্র সমীক্ষাগুলো করেছ, তাতে হয়তো মানুষের কাছ থেকে উঠে এসেছে যে মানুষ কোন রাস্তা খুঁজছে, এই থেকে মানে নিবৃত্তি পাওয়ার জন্যে মানুষ কি প্রস্তাব রাখছে সরকারের কাছে, মানুষ কি বলছে, সমাধানের রাস্তা কোথায়। দেখুন, সরকার যে উন্নয়ন করছে, মানুষও কিন্তু উন্নয়ন বিরোধী নয়, ওখানকার মানুষ একদম তাই। কিন্তু মানুষের যে উন্নয়ন, ওখানকার মানুষের যে উন্নয়নের কথা, সেটা একটু সরকারের থেকে ডিফারেন্ট। ওখানকার মানুষ চায় তাদের যে বাচ্চারা, তাদের জন্য এক স্কুল থাকুক, তাদের প্রপার শিক্ষা থাকুক, তাদের নিজেদের সাঁওতালি ভাষায়, নিজেদের মাতৃভাষায় শিক্ষা হোক, যেটা ওখানে হয় না। সাঁওতালি এলাকায়, আদিবাসী এলাকায় আদিবাসী স্কুলের নাম আদিবাসী, কিন্তু পড়ানো হয় বাংলা ভাষায়। তো এটা ওখানকার মানুষেরা চায় যে শিক্ষাটা। তারপরে ওখানের মানুষেরা চায় যে এই যে স্বাস্থ্যের পরিবেশের এত খারাপ অবস্থা, তার জন্য স্বাস্থ্যের ওপর যে প্রভাব পড়ছে সেগুলো না হোক। ওখানকার মানুষেরা স্বাস্থ্যকেন্দ্র চায়। তারপরে বিভিন্নভাবে ধরুন তাদের বাড়িতে বাড়িতে টয়লেট, এগুলো দেওয়া হোক, তাদের রেশনের প্রতিদিন রেশন দেওয়া হোক, 100 দিনের কাজ দেওয়া হোক, তাদেরকে মানে যেটা তাদের আইনত অধিকার, যে 100 দিনের কাজ মানে মনরেগার যে আইন আছে, সেই
সেই আইন অনুযায়ী কাজ দেওয়া হোক, তাদের চাষবাসের জন্য সুযোগ করে দেওয়া হোক, তাদের জমিগুলোর উর্বরতা বাড়ানোর জন্য আরও সরকারিভাবে সাহায্য করা হোক। সেখানে কোনো কয়লা খনি করে উন্নয়ন হবে না। সেখানকার মানুষ, আদিবাসীরা চাইছে যে কয়লা খনি বন্ধ হোক, কয়লা খনি বন্ধ হোক, উন্নয়নটা চলুক, সেটা এই পথে চলুক। খনি বা শিল্প, এই খাদান এসব করে নয়, উন্নয়ন হবে না, এসব করে উন্নয়ন হচ্ছেও না এবং হবেও না। যে আদিবাসীরা কি সেইভাবে দেখছে যে এটা আমার উন্নয়ন নয়, এটা কোম্পানির উন্নয়ন হচ্ছে? হ্যাঁ, মানে কেউ কিছু বলার আগেই স্বাভাবিক মানুষের মাথায় যে প্রশ্ন আসবে, আমার উন্নয়ন হবে আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে। এইটা তো খুব স্বাভাবিক প্রশ্ন। এটা ওনাদের মধ্যেও একই প্রশ্ন, একই জায়গায়, যে মানে আমাদেরকে উচ্ছেদ করে দিয়ে আমাদেরই উন্নয়ন, এটা কী করে হতে পারে? তো সেইটার তারপরে মানে স্বাভাবিকভাবেই যে সাংবিধানিক অধিকারগুলোর কথা আমরা বলছি, সেই অধিকারগুলো অনেক লড়াই করে কিন্তু অর্জন করা হয়েছে। এমন নয় যে কোনো সরকার খুব সহৃদয় হয়ে সেটা দিয়ে দিয়েছিলেন। তো সেই অধিকার কিন্তু লড়াই করে আদায় করতে হয়েছে। তো সেই আইনগুলোর বাস্তবায়নের জন্য অনেক লড়াইয়ের প্রয়োজন। সেই আইনগুলো সম্পর্কে হয়তো ওনাদের এই মুহূর্তে অনেক সচেতনতা নেই, কারণ সেটা সরকারের ব্যর্থতা। সরকার জ্ঞানাতভাবেই যাতে ওনারা মানে সেই আইনগুলো সম্পর্কে জানতে না পারেন এবং লড়াই যাতে না করেন। যেমন বনাধিকার আইনের যে কী ভাগ আছে, 100 দিনের কাজের আইন, এই আইনগুলো এমনভাবে করে রেখেছে যে আমরা তোমাদের কিছু দিলে তবেই তোমরা পাবে, নইলে পাবে না। এটা যে একটা অধিকার, সেই জায়গাটা যাতে না তৈরি হয় সেই জন্য এটা করে রেখেছে। তো সেই জায়গাগুলো আস্তে আস্তে মানুষ কিন্তু সচেতন হয়ে যাচ্ছে। তারা বলেছেন যে কয়লা খনি নয়, আমরা আমাদের আইনি অধিকার, সাংবিধানিক অধিকারের জন্য আমরা যতদিন লড়াই করার ততদিন লড়াই করব। বেশ বেশ বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের দুই গবেষক যারা ক্ষেত্র সমীক্ষা করেছে, স্টাডি করেছে, বিশেষ করে ওই অঞ্চল যে অঞ্চলে প্রস্তাবিত কয়লা খনি উদ্বোধন হয়েছে, তারাই বলছেন যে ওখানকার মানুষেরা চাইছে যে প্রকৃতিকে একেবারে অটুট রেখে একটা ইকো সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে আদিবাসীরা কী ধরনের উন্নয়ন চাইছে সেই উন্নয়নের দিকে সরকার মনোযোগী হোক। যে উন্নয়ন পরিকল্পনা সরকার করছে সেই উন্নয়নের পরিকল্পনা জনমুখী পরিকল্পনা নয়, সেটা শিল্পপতিদের স্বার্থকে চরিতার্থ করছে। আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলার জন্যে আমরা দুইজন ক্ষেত্র সমীক্ষক জুই এবং উদ্ভাসকে ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।